আপনি যদি চিন্তা করেন কোনো একটা প্রতিষ্ঠানের সবচেয়ে মূল্যবান জায়গা হচ্ছে তার হেডকোয়ার্টার, তাহলে আপনি আপনার বডির হেডকোয়ার্টার কোনটাকে বলবেন? নিশ্চয়ই ব্রেনকে। বিগত 8ই জুন পালিত হলো বিশ্ব ব্রেন টিউমার দিবস। সেই আলোকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন চট্টগ্রামের স্বনামধন্য দুজন নিউরোসার্জন। প্রথমে অনুষ্ঠানের শুরুতেই আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ ওমর ফারুক, অ্যাসোসিয়েট প্রফেসর নিউরোসার্জারি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। আমাদের সাথে আছেন চট্টগ্রামের বিশিষ্ট নিউরোসার্জন ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, সহযোগী অধ্যাপক, নিউরোসার্জারি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ। আপনাদের সাথে অনুষ্ঠান সঞ্চালনায় আছি আমি ডাক্তার শাফিকা আফরোজ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমার প্রথম প্রশ্ন ডাক্তার ওমর ফারুক স্যারের কাছে, কোন কোন লক্ষণ দেখলে রোগীরা বুঝতে পারে যে তার এটা ব্রেন টিউমারের লক্ষণ হতে পারে, বা কোন কোন রোগের লক্ষণগুলো থাকলে তার আসলে একজন নিউরোসার্জনকে দেখাবেন? খুব সুন্দর একটা প্রশ্ন। আমাদের দর্শক এবং সাধারণ মানুষদের সব সময় তাদের মনে হয় যেন মাথা ব্যথা হলে বা মাথায় যদি কোনো অসুবিধা লাগে তারা মনে করে যে ব্রেন টিউমার হয়েছে। ব্রেন টিউমার এটা আমরা চিন্তা করার জন্য, লক্ষণগুলো বোঝার জন্য প্রথম যেটা হয় সেটা হচ্ছে আসলে মাথা ব্যথা। রোগীরা মাথা ব্যথা বা হঠাৎ করে তীব্র মাথা ব্যথা এটা নিয়ে আসে। মাথা ব্যথার সাথে বমি হয় এবং চোখে ঝাপসা দেখা, এগুলো। এর পাশাপাশি কিছু কিছু রোগী খিঁচুনি নিয়ে আসে, আর অল্প কিছু রোগী স্ট্রোকের মতো ডান হাত বা বাম হাত, ডান পা বাম পা এরকম দুর্বলতা নিয়ে আসে, এবং চোখে কম দেখা, এগুলো নিয়ে সাধারণত ব্রেন টিউমারগুলো আমাদের কাছে, এই রোগীগুলা এই লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে আসে। এই ধরনের যখন রোগীরা দেখবে যে হঠাৎ করে মাথা ব্যথা, তার বমি, চোখে ঝাপসা দেখছে, এই ধরনের হলে, অথবা নতুন করে যদি কোনো রোগীর হঠাৎ করে 10 বছর বা 12 বছর পরে হঠাৎ করে খিঁচুনি হয়েছে, তখনই রোগীদেরকে চিন্তা করতে হবে তাদের ব্রেনে কোনো টিউমার হতে পারে। সেই জন্য তখন সেই নিউরোসার্জনের কাছে শরণাপন্ন হলে আশা করা যায় আমরা ডায়াগনোস করতে পারবো। আমরা স্যার একটু জানতে চাইবো যে ব্রেন টিউমার জিনিসটা আসলে কি? ব্রেন টিউমার তো আসলে যে কোনো শরীরের যদি কোনো টিস্যু বা কোষের যদি অ্যাবনর্মাল যদি বৃদ্ধি পায় তখন সেটা ব্রেন টিউমার হয়। বা ব্রেনের টিস্যু যদি কোনো কারণে অ্যাবনর্মালি বাড়তে থাকে এবং সেটার কারণে ব্রেনে চাপ সৃষ্টি হয়ে যদি কিছু লক্ষণ, যেগুলো আমরা আগেই বলেছি, সেগুলো যদি দেখা যায় তখন আমরা সেটাকে ব্রেন টিউমার বলি। এবং সেটার জন্য আমরা সিটি স্ক্যান বা এমআরআই করার পরে ব্রেনের ভিতরে যদি কোনো ধরনের এক্সট্রা গ্রোথ, যেটা ব্রেনে থাকার কথা না, সেই ধরনের কিছু আমরা দেখতে পাই, তখন সেটাকে আমরা ব্রেন টিউমার বলি। স্যার, এমআরআই করলে কি শতভাগ নিশ্চিত হওয়া যায় যে ব্রেন টিউমার আছে কি নেই এই ব্যাপারে? আসলে দেখা যায় হচ্ছে যে এখন যেটা দৃশ্যমান ব্রেন টিউমার সেটা আমরা এমআরআই করলে বুঝতে পারি, কিন্তু এরপরও দেখা যায় যে অনেক সময় কিছু মাইনর ব্রেন টিউমার সেটা এমআরআইতে আমরা ধরতে পারি না, তখন আমরা পেট স্ক্যান বলি। সেরকম করলে তখন আমরা সেটা ওই টিউমার সেখানে যদি মাইনরলি থাকে, অনেক ছোট হয়, তখন আমরা পেট স্ক্যান থেকে এই টিউমার আমরা শনাক্ত করতে পারি। স্যার, অনেক সময় রোগীরা ব্রেন টিউমার ডায়াগনোসিস হলে একটু ভয় পেয়ে যায়। ব্রেন টিউমার মানে কি অপারেশন? হ্যাঁ, আপনার প্রশ্নটা আসলে অনেক মানুষেরই, এইটা ব্রেন টিউমার হলেই মনে হয় অপারেশন করতে হবে, অথবা ব্রেন টিউমার হলে মনে হয় রক্ষা নাই। আগে যেরকম একটা স্লোগান ছিল, যক্কা হলে রক্ষা নাই, ঠিক আছে, এই স্লোগানটা চেঞ্জ হয়ে কি হয়েছে, যক্কা হলে রক্ষা নাই, এই কথাটার ভিত্তি নাই। ঠিক বর্তমান যে আসলে প্রযুক্তি এবং রোগ নির্ণয় এবং তার চিকিৎসার যে ধরনের অগ্রগতি এবং চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির কারণে দেখা যায় যে আসলে ব্রেনে 2 ধরনের টিউমার হয়। একটা হচ্ছে যে আমরা বলি প্রাথমিকভাবে ব্রেনের টিস্যুর কিছু টিউমার, সেগুলোর বেশিরভাগই হচ্ছে যে বিনাইন, অর্থাৎ এরা ক্যান্সার না। এই চিকিৎসা করলে আমরা সেটা রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। এটা আরেকটা বিষয় হচ্ছে যে ক্যান্সার, ব্রেনের ক্যান্সার 2 রকম হতে পারে। একটা হচ্ছে যে ব্রেন তার যে টিস্যু বা কোষ আছে সেখান থেকে কোনো টিউমার তৈরি হয়ে সেটা ক্যান্সারে পরিণত হওয়া,
আর একটা হচ্ছে যে শরীরের অন্য যে কোনো অঙ্গে, যেমন ফুসফুস, মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট, তারপর হচ্ছে যে কিডনি, এরপর হচ্ছে যে থাইরয়েড, এখান থেকে টিউমার হওয়ার পরে সেই টিউমার যদি ছড়িয়ে যায়, সেটাকে আমরা মেটাস্টেসিস বলি, এই ধরনের হয়েও ব্রেনে এসে সেটা বাসা বাঁধতে পারে। সেই টিউমারগুলো সাধারণত যেহেতু মেটাস্টেসিস, যারা ক্যান্সার বিশেষজ্ঞ তারা জানেন, মেটাস্টেসিস মানে হচ্ছে যে তার স্টেজ 4 এবং এটা লাস্ট স্টেজ। ওই স্টেজে ব্রেন টিউমার যদি শনাক্ত হয় আসলে, তখন সেটা একটা ঝুঁকিপূর্ণ থাকে এবং সেক্ষেত্রে রোগীদের যে লাইফ স্প্যান বা যে প্রত্যাশিত আয়ুষ্কাল এটা একটু কমে যায়। আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ব্রেন টিউমার হলেই কি অপারেশন করতে হবে কি না? এর উত্তর হচ্ছে যে না। কারণ হচ্ছে যে কিছু কিছু ব্রেন টিউমার আছে, সেগুলো আমরা বললাম যে অনেকগুলো ব্রেন টিউমার হচ্ছে বিনাইন। সেগুলো যদি ছোট হয়, সেটা যদি কোনো সিমটম তৈরি না করে, অর্থাৎ কোনো লক্ষণ তৈরি না করে, রোগীর যদি মাথা ব্যথা না হয়, রোগীর যদি খিঁচুনি না হয়, রোগের যদি দেখা যাচ্ছে যে কোনো দিকে দুর্বলতা তৈরি না হয়, তাহলে সেটা আমরা অবজারভেশন করি। অবজারভেশনে আমরা অপেক্ষা করি। রোগীকে বলি যে আপনি 3 মাস পরে, 6 মাস পরে আমরা এমআরআই করি, করে করে রোগীকে ফলো আপ করি। এইটা এক ধরনের ব্রেন টিউমার, যেটা অপেক্ষা করে পরবর্তীতে যদি কোনো অসুবিধা হয় তখন আমরা সার্জারির জন্য তাকে প্রস্তুত করি। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, কিছু ব্রেন টিউমার আছে যে টিউমারটা ওষুধের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব। যেমন পিটুইটারি গ্ল্যান্ড নামে একটা টিউমার আছে, এই আমাদের ব্রেনের গ্ল্যান্ড আছে, সেখান থেকে প্রোলেকটিনোমা একটা টিউমার হয়, যেখানে আমরা ওষুধের মাধ্যমে দিলে ওই টিউমার আস্তে আস্তে রিগ্রেস করে ছোট হয়ে যায়। এবং এরকম অনেকগুলো টিউমার আছে, রক্তরোগের টিউমার, এগুলো অন্য কারণগুলো রক্তরোগের চিকিৎসা করলে টিউমারটা রিগ্রেস হয়ে যায়। লিম্ফোমা যদি আমরা চিকিৎসা করতে পারি ক্লিনিক্যাল চিকিৎসার মাধ্যমে, রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি, এগুলোর মাধ্যমে ওই ব্রেন টিউমার অপারেশন না করেও আমরা চিকিৎসা করতে পারি। ধন্যবাদ স্যার আপনার খুব তথ্যমূলক উত্তরের জন্য। আমরা একটু পর আবার আপনার কাছে আসছি। এখন আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন বিশিষ্ট নিউরোসার্জন ডক্টর ইসমাইল হোসেন। অপারেশনের কথা আমরা একটু আগে শুনলাম, ব্রেন টিউমারের অপারেশন। অনেক সময় রোগীরা কিন্তু ব্রেন টিউমারের অপারেশনকে খুব ঝুঁকিপূর্ণ মনে করে। তো স্যার, ব্রেন টিউমারের অপারেশন আসলে কতটা ঝুঁকিপূর্ণ? ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। ব্রেন টিউমার অপারেশন ঝুঁকিপূর্ণ কিনা সেটা অনেক কিছুর উপরে নির্ভর করে। একটা হচ্ছে যে পেশেন্টের কন্ডিশন, যে পেশেন্টের বয়স কেমন, তার সাথে কোনো কোমরবিডিটি ডিজিজ আছে কিনা, এগুলা। দ্বিতীয়ত হলো টিউমারের লোকেশনটা কোথায়, সেটা ব্রেনের খুব ডিপ সাইডেড কিনা, বা ব্রেনের গুরুত্বপূর্ণ যে স্ট্রাকচারগুলো আছে, বড় রক্তনালী বা নার্ভ, এগুলোর সাথে কানেক্টেড কিনা। আরেকটা হলো টিউমারের ধরনটা কীরকম, ওটা খুব বেশি অ্যাগ্রেসিভ টিউমার কিনা। তো এই তিনটা বিষয় মিলেই ব্রেন টিউমারের অপারেশনের সাকসেস বা ঝুঁকি সেটা নির্ভর করে। ব্রেন টিউমার অপারেশন ডিপ সিটেড হলে এবং নেচার যদি অ্যাগ্রেসিভ হয় এবং পেশেন্টের বয়স এবং কোমরবিড যদি থাকে, তো সেক্ষেত্রে ব্রেন টিউমার অপারেশন ঝুঁকিপূর্ণ। তবে এখন যেহেতু মডার্ন যুগ, মাইক্রোস্কোপ আছে, ভালো ভালো মাইক্রোস্কোপ, অত্যাধুনিক যন্ত্রপাতি আছে এবং নিউরোসার্জনদের স্কিল আগের চেয়ে বাড়ছে, তো ঝুঁকিটা কমে আসছে আগের তুলনায়, এখন ঝুঁকিটা কম। তারপরেও স্টিল নাও ব্রেন টিউমার একটি ঝুঁকিপূর্ণ অপারেশন। স্যার, অপারেশনের পর কি মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারে? হ্যাঁ, অবশ্যই। বেশিরভাগ ব্রেন টিউমার আমরা যে অপারেশনগুলো করতেছি এখানে, তাদের মধ্যে দেখা যাচ্ছে যে বেশিরভাগ ব্রেন টিউমার অপারেশনের পরে রোগীরা তার স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাচ্ছে। আর এই যে আগেই বললাম যে ব্রেন টিউমার ডিপ সিটেড বা গুরুত্বপূর্ণ রক্তনালী বা গুরুত্বপূর্ণ নার্ভ এগুলোর সাথে রিলেটেড, অথবা আসছে দেরি করে, অলরেডি তার এক পাশ প্যারালাইসিস হয়ে গেছে, অথবা তার কোনো একটা বিকলাঙ্গতা তৈরি হয়ে গেছে, তো সেক্ষেত্রে প্রি অপারেটিভ কন্ডিশনের উপর নির্ভর করে তার পোস্ট অপারেটিভ আউটকামটা অনেকাংশে নির্ভর করে। তারপরেও অনেক রুগী, অ্যারাউন্ড 60-70% পেশেন্ট তার অপারেশনের পরে ভালো অবস্থায় বা তার স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারে।
অপারেশনের পর কি টিউমার আবার হতে পারে, আবার হওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, টিউমার আবার হতে পারে। টিউমার আবার হতে পারে এরকম কিছু টিউমার আছে যেগুলো হাইলি রিকারেন্স। কিছু টিউমার আছে যে আমরা যদি শতভাগ টিউমার নিয়েও আসি তারপরও আবার হতে পারে এক। দ্বিতীয় নম্বর হলো যে কিছু টিউমার আছে যে বডির অন্য জায়গা থেকে এসছে। ধরুন একটা পেশেন্টের লাং ক্যান্সার আছে, ফুসফুসে ক্যান্সার হয়েছে, সেখান থেকে ব্রেন টিউমারটা আসছে। তো আমরা ব্রেন টিউমার যতই এক্সারসাইজ করি না কেন, তার মূল সোর্সটা যদি থেকে যায় সেখান থেকে এই টিউমারটা বারবার আসতে পারে। অনেক সময় হয় যে আমরা পুরোপুরি টিউমার আনতে পারি না, যে বিভিন্ন পারোপারেটিভ প্রবলেম আমরা ফেস করতেছি, যে টিউমার আনতে গেলে হয়তো রুগীর মৃত্যুর ঝুঁকি আছে বা একটা বড় ধরনের পেশেন্টের লস হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমরা কিছু টিউমার রেখে আসি। তো ওই টিউমারগুলো গ্রোথ হতে পারে। তো এই যে টিউমার রিকারেন্সের সম্ভাবনা আছে বেশ, কিছু ক্ষেত্রে টিউমার রিকারেন্স হতে পারে আবার। এই আলোচনা শোনার পরে আমার মনে হয় দর্শকদের একটা প্রশ্ন থাকবে যে ব্রেন টিউমার কি আমরা প্রতিরোধ করতে পারি কিনা। এটা খুবই আনফরচুনেট যে ব্রেন টিউমারের প্রতিরোধ করার এরকম কোনো সুনির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা ব্রেন টিউমারের নাই। যেমন ডায়াবেটিস, প্রেশার, এগুলো আমরা কিছু কিছু বিষয় জানি যে এগুলো করলে প্রতিরোধ করা যায়। ব্রেন টিউমারের যেহেতু নির্দিষ্ট কোনো কারণ নাই, মানে এখনো পর্যন্ত ওরকম এই কাজ করলেই ব্রেন টিউমার হয় বা এটা করলে ব্রেন, এরকম যেহেতু কোনো সুনির্দিষ্ট কারণ নাই, এটা প্রতিরোধ করারও তেমন কোনো সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তারপরেও কিছু কিছু কারণ আছে যে রেডিয়েশনের হ্যাজার্ড যেগুলো আছে সেগুলো থেকে যদি আমরা দূরে থাকতে পারি। একটা কথা এখন প্রায় প্রচলিত যে মোবাইল মাথার কাছে রেখে ঘুমালে বা বেশি ধরনের মোবাইল ইউজ করলে রাতে সেখান থেকে ব্রেন টিউমার হয়, এটা এখনও প্রমাণিত না। মানে স্ট্যান্ডার্ড যে আমাদের যে রিসার্চ ওগুলোতে প্রমাণিত হয়নি, কিন্তু একটা আভাস বা হাইপোথিসিস আছে যে মোবাইলের কারণে ব্রেন টিউমার হয়। সেক্ষেত্রে মোবাইল বা টিভি বা রেডিয়েশন ফ্রিকোয়েন্সি আছে এরকম জিনিসগুলো কম ব্যবহার করলে সেগুলো, অথবা ঘুমানোর সময় মোবাইলটা একটু দূরে রেখে ঘুমালে ব্রেন টিউমার হওয়ার সম্ভাবনা কিছুটা হয়তো বা কম আছে, কিন্তু প্রতিরোধ করার মতো কোনো ব্যবস্থা এখনো আবিষ্কার বা করা যায়নি। রোগীরা স্যার সবচেয়ে বেশি কোন ভুলগুলো করেন বলে আপনি মনে করেন? প্রথমত আমাদের সমাজে কিছু প্রচলিত ভুল ধারণা আছে, মিথ হলো যে ব্রেন টিউমার হয়েছে মানে আর নাই, আমি শেষ, গেছি। তারপরে দেখা গেছে আল্লাহ বিল্লাহ, হয়তো আল্লাহ বিল্লাহ করবে, অথবা কবিরাজের কাছে যাচ্ছে, অথবা হলো হোমিওপ্যাথি খাচ্ছে। এই করতে করতে ব্রেন টিউমারটা এমন একটা পর্যায়ে আমাদের কাছে আসলো যে যখন আসলে আমরা ইচ্ছে করলেও আর ওনাকে খুব ভালো আউটকাম দিতে পারি না। দ্বিতীয়ত হলো যে মাথা ব্যথা দীর্ঘদিন ধরে ভুগতেছে, কোনো ডাক্তার দেখাচ্ছে না, বা প্রচলিত যে ওষুধগুলো আমাদের সমাজে খায়, প্যারাসিটামল জাতীয় ওষুধ বা সেরিডন্টের টাফ তেল, এগুলো খাচ্ছে, ডাক্তারের কাছে আসতেছে না। আলটিমেটলি দেখা যাচ্ছে যে অনেক দিন পর, 5 বছর 10 বছর পরে এমন একটা পজিশন নিয়ে আসলো যে এই টিউমারটা আর আসলে ওই ছোট বা স্বাভাবিক অবস্থার মধ্যে নাই। তো এটা হলো যে টিউমার হয়ে গেছে, ব্রেন টিউমার, যত দ্রুত সম্ভব এদের যে স্পেশালিস্ট আছে, আমাদের নিউরোলজিস্ট বা নিউরোসার্জন বা অনকোলজিস্ট, বা এদের সাথে যদি খুব দ্রুত যোগাযোগ করতে পারে, তাহলে এটার চিকিৎসার এখন অনেক ভালো ভালো চিকিৎসা পদ্ধতি আছে। হতে পারে যে আমাদের উপর আমরা ভালো পারতেছি না, হ্যাঁ আরেকজন তো ভালো পারে, ঢাকায় থাকতে পারে, অন্য কোথাও, কিন্তু চিকিৎসা যাতে মানুষ নেয় দ্রুত সময়ের মধ্যে, তাহলে ব্রেন টিউমারটা আমরা আরও বেশি করে মানুষকে উপকারে দিতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাবলীল উত্তরের জন্য। এখন আমরা আবার একটু ডক্টর মোহাম্মদ ওমর ফারুক স্যারের কাছে আসি। স্যার, আপনি পরিবারের সদস্যদের কি ভূমিকা থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে যখন একটা রোগীর সে জানে যে তার ব্রেন টিউমার হয়েছে, তখন তার পুরো পরিবারটা আসলে ভেঙে পড়ে। তো সেই জন্য আমার এবং সমস্ত নিউরোসার্জন এবং নিউরোলজিস্টদের পরামর্শ হচ্ছে যে ব্রেন টিউমার হয়েছে এই জন্য ভেঙে না পড়ে সেটা ধৈর্য এবং সে বুদ্ধিমত্তার সাথে যদি কেউ যদি আগাতে পারে, তাহলে সেটা মোকাবেলা করা যায়। ব্রেন টিউমারের এইবার যে 8ই জুন ব্রেন টিউমার দিবস, এটারও স্লোগান ছিল যে আমরা যদি একসাথে কাজ করতে পারি তাহলে আমরা লাইফ সেভ করতে পারি। একসাথে করি কাজ,
আমরা জীবন বাঁচাতে ব্রেন টিউমারের রোগীর সাহায্য করবে। কারণ একটা মানুষ যদি ব্রেন টিউমারে আক্রান্ত হয়, সেটার তার ব্যক্তি অনুযায়ী হয়তোবা দেখা গেছে একটা লোক বা একটা ব্যক্তি এই পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেতে পারে। তাহলে পরিবার যদি তাকে সাপোর্ট না দেয়, তাহলে তার পরবর্তী লাইফটা অনেক কঠিন হয়ে যায়। সেজন্য পরিবারের প্রত্যেকটা সদস্য তার এটা নিজের সমস্যা মনে করে এবং তাকে মানসিকভাবে, আর্থিকভাবে, এরপর আরেকটা জিনিস আছে সেটাকে বলে রিহ্যাবিলিটেশন, ঠিক আছে, তাকে পুনর্বাসনের মাধ্যমে আমরা প্রত্যেকে তার জায়গা থেকে যখন সাহায্য করব এবং তাকে ভরসা দিব, পরিবারই তো মানুষের ভরসা দিব, তখন ওই মানুষটা পুনরায় তার কর্মজীবনে ফেরত আসে। আপনি পূর্ববর্তী কিছু প্রশ্নে আগের ডাক্তার ইসমাইল সাহেবকে প্রশ্ন করছিলেন যে ব্রেন টিউমারের পরে কতটুকু স্বাভাবিক জীবনে। বেশিরভাগ রোগী যদি আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং সেটা চিকিৎসা করতে পারি, তাহলে পুরোপুরি, কিছু কিছু ব্রেন টিউমার আছে 1 সপ্তাহের মধ্যে সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এবং 2 সপ্তাহ থেকে সে তার কর্মক্ষেত্রে পুরোপুরি সে চলে যেতে পারে। সেজন্য আমাদের দর্শকদের এবং সাধারণ মানুষের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে যে ব্রেন টিউমারের লক্ষণ যদি দেখা যায়, সে কাল বিলম্ব না করে, এবং ব্রেন টিউমারের যদি টিউমার আমাদের একেবারে ডায়াগনোসিস হয়ে যায়, তখন তারা যাতে এটা চিকিৎসার জন্য উদ্যোগী হয় এবং আমার জীবন শেষ হয়ে গেছে, মনে হয় বাঁচবে না, যা চিকিৎসা আছে এটা না করে সে তার জন্য যদি কাজ করে থাকে, তাহলে সে আশা করতেছি পুনরায় আবার সমাজে, পরিবারে সে ভূমিকা রাখতে পারবে। চট্টগ্রামের মানুষের জন্য স্যার আপনি যদি একটু বলেন যে আমরা চট্টগ্রামে কোন কোন সার্ভিস, কোথায় কোথায় সার্ভিস নিতে পারে বা কি ধরনের সার্ভিসগুলো আসলে নিউরোসার্জারি বা ব্রেন সার্জারি রোগীরা পেতে পারে চট্টগ্রামে? খুবই গুরুত্বপূর্ণ। আসলে আমি এই এটিএন এর মাধ্যমে চট্টগ্রামের মানুষের জ্ঞাতার্থে জানাতে চাই যে চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগ ব্রেন টিউমার অপারেশন করানোর জন্য খুবই সমৃদ্ধ। এখানে অত্যাধুনিক মাইক্রোস্কোপ আছে এবং অ্যান্ডোস্কোপ এবং অন্যান্য যন্ত্রপাতি আমরা আনার মাধ্যমে ব্রেনের জটিল সব ধরনের অপারেশন আমরা করতে পারছি। আমাদের কিছু লিমিটেশন, সীমাবদ্ধতা আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রয়োজন হলে সেগুলো ঢাকা থেকে এনে চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগে আমরা অপারেশন করছি। এটা 1 নাম্বার। শুধু ব্রেন টিউমার না, ব্রেনের আঘাতজনিত যে কোনো অপারেশন চট্টগ্রাম মেডিকেল কলেজে 24 ঘন্টার মধ্যে হয়। এবং ব্রেনের পাশাপাশি ব্রেনের আরেকটা অংশ হচ্ছে স্পাইনাল কর্ড, এটাও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। সেই অপারেশনগুলো চট্টগ্রাম মেডিকেল কলেজে 24 ঘন্টার মধ্যেই এই অপারেশন করার সক্ষমতা আমাদের আছে। এছাড়া চট্টগ্রাম শহরের যেগুলো স্বনামধন্য কিছু হসপিটাল ব্রেন টিউমার অপারেশন করার জন্য যেটা মেইন আমরা টুলস বলি মাইক্রোস্কোপ, সেই মাইক্রোস্কোপ ফ্যাসিলিটিগুলো আছে। সেই প্রাইভেট সেক্টরও ব্রেন টিউমার অপারেশন চট্টগ্রামে অনেক দূর এগিয়ে গেছে। এখনও অনেক মানুষের মধ্যে হয়তোবা তথ্যের অবাধ প্রবাহ না থাকার কারণে সেই জিনিসটা জানা নাই, এবং আপনাদের মাধ্যমে এবং আপনার মাধ্যমে চট্টগ্রামের মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই যে সিংহভাগ ব্রেন টিউমার অপারেশন করার মতো সক্ষমতা এবং সমস্ত উপায় উপকরণ চট্টগ্রামে আছে। আচ্ছা, আপনি যদি একটু আলোকপাত করেন যে চট্টগ্রামে আমরা এই আধুনিক যে মেশিনারিজগুলো আছে এবং আধুনিক মাইক্রোস্কোপ এবং সেগুলোর ব্যবহার এবং সার্জারিগুলো আপনারা যেগুলো করেন স্যার। একটা হচ্ছে যে আমরা নিউরোসার্জারি ডিপার্টমেন্ট চট্টগ্রাম মেডিকেল কলেজ একটা সমৃদ্ধ ডিপার্টমেন্ট। 1978 সাল থেকে চট্টগ্রামের নিউরোসার্জারি বিভাগের পদচারণা আপনারা সবাই জানেন। প্রফেসর এল এ কাদেরী স্যারের হাত ধরেই আমাদের নিউরোসার্জারি বিভাগের যাত্রা শুরু হয়েছিল 1978 সালে, এবং বাংলাদেশের মধ্যে এটা 3য় ইনস্টিটিউট। পিজি হাসপাতাল পুরাতন যেটা, সেই পিজি হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ, তারপরেই চট্টগ্রাম মেডিকেল কলেজে নিউরোসার্জারি হাসপাতালে নিউরোসার্জারি বিভাগের পদচারণা শুরু হয়েছে। তো হাঁটি হাঁটি পা পা করে প্রায়
48 বছর হয়ে গেছে আমাদের নিউরোসার্জারি বিভাগ। আপনারা জানেন যে চট্টগ্রাম একটা বৃহৎ আঞ্চলিক এরিয়া, চট্টগ্রাম বিভাগের জনসংখ্যা অনেক। এই বৃহত্তর অঞ্চলের মানুষের নিউরোসার্জিক্যাল সেবা চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগ দিয়ে আসতেছে গত 48 বছর ধরে। এই বৃহত্তর অঞ্চলের জন্য একটি মাত্র স্থান, যেহেতু মানুষের আশা আকাঙ্ক্ষার সর্বশেষ স্থান, আমরা অনেক সময় ওভারবার্ডেন হয়ে যাই, যে এমন হচ্ছে যে আমরা দিনে রাতে কাজ করতে হচ্ছে। তা আমরা যেহেতু কাজ নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকি, তো আমরা যে কাজগুলো করি বা চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতাল এবং প্রাইভেট অনেকগুলো ইনস্টিটিউটের যে কাজগুলো হচ্ছে, সেটা আমরা সময় মতো বা সুন্দর করে মানুষের সামনে এসে উপস্থাপন করতে পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা। এই কারণেই মানুষ আসলে জানে না যে চট্টগ্রামে কি হয় বা নিউরোসার্জারির কাজগুলো কীরকম হয়। তো আমরা বলি যে আমাদের চট্টগ্রাম নিউরোসার্জারি ডিপার্টমেন্টে প্রতিদিন প্রায় 200 জন করে রোগী ভর্তি থাকে। তো আমাদের একটা মাত্র অপারেশন থিয়েটার আছে। সেই অপারেশন থিয়েটারের স্বল্পতার কারণে আমাদের রোগীদের একটু সময় লাগে জাস্ট শিডিউল আসতে, যেগুলো রুটিন অপারেশন। ইমার্জেন্সি অপারেশনগুলো আমরা ডেলি করে ফেলার চেষ্টা করি। আমাদের পর্যাপ্ত রেসিডেন্ট আছে এখন আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আমি আমার এই অত্র অঞ্চলের সকল মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে চাই যে নিউরোসার্জারি চিকিৎসাটা ব্যয়বহুল চিকিৎসা। সবার পক্ষে প্রাইভেট হাসপাতাল বা দেশে বিদেশের অন্য জায়গায় গিয়ে অপারেশন করাটা সামর্থ্য থাকে না। আপনাদের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের দরজা 24 আওয়ার ওপেন, ইনক্লুডিং সরকারি যে কোনো বন্ধের দিনও আমরা আমাদের সাধ্যমতো সেখানে অপারেশন সহ নিউরোসার্জারির যে যাবতীয় সেবা সেগুলো মানুষকে দিয়ে আসতেছি। আমাদের এখানে অত্যাধুনিক মাইক্রোস্কোপ আছে, কিছু যন্ত্রপাতি আমাদের লিমিটেশন আছে, আমাদের অপারেশন থিয়েটারের স্বল্পতা আছে, তারপরেও আমাদের সাধ্যমতো আমরা এখানে চেষ্টা করে যাচ্ছি আমাদের অঞ্চলের মানুষদেরকে সেবা দেওয়ার জন্য। স্যার, ব্রেন টিউমার নিয়ে অনেক সময় রোগীদের একটা প্রশ্ন থাকে যে ব্রেন টিউমার কি কোনো সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করা যায় কিনা। তো স্যার, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে ব্রেন টিউমার, এই যে আমাদের এই যে ইসমাইল স্যার তিনি বলেছেন যে ব্রেন টিউমার, আসলে তো আমরা কার ব্রেন টিউমার হবে সেটা জানি না। তবে অনেকগুলো আগে এত ব্রেন টিউমার দেখা যায়নি, এটা মানুষের এখন কেন বেশি হচ্ছে, সেটা প্রশ্নের উত্তর হচ্ছে যে আসলে আগে আমাদের অত ধরনের প্রযুক্তিগত উন্নতি ছিল না। সিটি স্ক্যান, এমআরআই, প্যাট স্ক্যান, এখন এগুলো অ্যাভেলেবেল, যে যারা এফোর্ড করতে পারে তারা করার মাধ্যমে সে রোগটা বেশি ডায়াগনোসিস হচ্ছে, বেশি শনাক্ত করা সম্ভব হচ্ছে। এই জন্য ব্রেন টিউমারের পরিমাণটা একটু বেশি। 2 নাম্বার হচ্ছে যে এখন রেডিয়েশন, বিভিন্ন ধরনের রেডিয়েশনের কারণে ব্রেন টিউমারের পরিমাণ বাড়ছে। পূর্ববর্তী আমাদের এই যে চিকিৎসক তিনি বলছেন যে মোবাইল যে রেডিয়েশন, এই মোবাইল রেডিয়েশন এখনও আমাদের গবেষণার পর্যায়ে আছে, কিন্তু ধারণা করা হচ্ছে যে মোবাইলের অত্যাধিক ব্যবহার সেটা ব্রেন টিউমারের একটা কারণ, নাম্বার 1। নাম্বার 2, আমাদের যে দৈনন্দিন রুটিন এখন আমাদের চেঞ্জ হয়ে গেছে। ব্রেনের একটা গ্ল্যান্ড আছে, এটাকে আমরা পাইনিয়াল গ্ল্যান্ড বলি, সেখান থেকে একটা হরমোন মেলাটোনিন নামে একটা হরমোন রিলিজ হয়। এই মেলাটোনিন হরমোনটাকে বলা হয় ক্যান্সার প্রতিরোধক, এবং মানুষের যে ইয়ত বা যৌবন ধরে রাখার হরমোন বলা হয় সেটা। আমরা যত দেরিতে ঘুমাবো, রাত গভীর না হলে বা অন্ধকার না হলে মেলাটোনিন হরমোনটা আসে না। সেজন্য আমরা যেহেতু এখন আমাদের অভ্যস্ততা তৈরি হয়েছে, আমরা অধিক রাতে ঘুমাই, সকালে দেরি করে উঠি, সেই জন্য এটাও একটা কারণ। এই ছাড়া কিছু ভাইরাস, যেমন এপস্টাইন বার ভাইরাস, এরপর হিউম্যান পেপিলোমা ভাইরাস, সেটা আপনারাও জানেন, জরায়ুর মুখের ক্যান্সার বা এগুলোর জন্য দায়ী। এছাড়া আমরা এখন তামাক ব্যবহার না করলেও তামাক জাত দ্রব্য অনেক বেশি ব্যবহৃত হয়, সিগারেট, গুল, এরপর হচ্ছে যে সীসা, এটা একটা কার্সিনোজেনিক। এই ধরনের ধূমপানে কিন্তু অনেকে অভ্যস্ত হয়ে পড়তেছে। এইগুলো মানে টিউমারের অন্যতম কারণ। তামাকজাত দ্রব্য যেমন মানুষের ফুসফুসের ক্যান্সারের জন্য দায়ী, সেই ফুসফুসের ক্যান্সার ছড়িয়ে
ব্রেনে চলে যায়। সিংহভাগ ব্রেনের যে সেকেন্ডারি ব্রেন টিউমারের কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে যে ফুসফুসের টিউমার। এছাড়া আরও কিছু মানুষের খাদ্যাভ্যাস, যেমন চট্টগ্রাম অঞ্চলের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মানুষজন শুটকি, সুপারি সেগুলো ব্যবহার করে। শুটকিতে আমাদের সচেতনতার অভাবে সেখানে আমরা কীটনাশক ব্যবহার করি। সেই কীটনাশক থেকেও অনেক সময় এই ক্যান্সারের ঝুঁকি বাড়ে এবং সেই ক্যান্সারগুলো অনেক সময় ব্রেনে ট্রান্সমিটেড হয়ে মেটাস্টেসিস হয়ে ব্রেন টিউমারের কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা আমাদের ছোটোবেলায় আমরা ছোট্ট একটা লাইন পড়ছিলাম, সেটা হচ্ছে যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। তো আমরা যদি আমাদের পূর্বের অভ্যাসগুলোতে আমরা ফিরে যেতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা ব্রেন টিউমার প্রতিরোধ করতে না পারলেও আমরা সেখান থেকে মানুষকে সচেতন করতে পারবো এবং আমাদের স্বাস্থ্য আরও ভালো হবে। আর ব্রেন টিউমার সম্পর্কে আমার একটা মেসেজ হচ্ছে, আমরা সবাই সমাজের প্রত্যেকটা স্তরের লোক যারা সাংবাদিক আছেন, তারা তাদের সাংবাদিকতার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে মানুষকে সচেতন করবে কোন জায়গায় কোন ধরনের চিকিৎসাগুলো হয়। তারপর হচ্ছে যে আমাদের এটাকে বলে হেলথ এডুকেশন আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, সে কোথায় যাবে ব্রেন টিউমার হলে সে, এবং এই সাকসেসগুলো চট্টগ্রাম হোক, ঢাকায় হোক, পৃথিবীতে হোক, যেখানে যেভাবে সাকসেস হচ্ছে সেই জিনিসটা যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে মানুষের মধ্যে যে কুসংস্কারচ্ছন্নতা আছে ব্রেন টিউমার হলে মানুষ আর কোনো রক্ষা নাই, তাহলে সেখান থেকে আমি মনে করি যে অনেকাংশই আমরা মানুষকে সচেতনের মাধ্যমে তার জীবনটাও রক্ষা করতে পারি এবং তার একটা যে ডিসএবিলিটি হয়ে যায় সেখান থেকেও আমরা বাঁচিয়ে রাখতে পারি। ধন্যবাদ স্যার আপনার তথ্যপূর্ণ উত্তরের জন্য। এখন আমি আবার একটু অনুরোধ করব ডক্টর ইসমাইল স্যারকে, ব্রেন টিউমার রোগীদের উদ্দেশ্যে আপনার যদি কোনো বার্তা থাকে স্যার। ধন্যবাদ আপনাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রথম বার্তা হচ্ছে যে ব্রেন টিউমার মানেই জীবনের শেষ নয়, এই মেসেজটা যাতে আমরা সবার কাছে পৌঁছাতে পারি। খুব দ্রুত সময়ের মধ্যে সঠিক বিশেষজ্ঞের কাছে যদি যাওয়া যায়, তাহলে বেশিরভাগ ব্রেন টিউমারের রোগী তাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। আমাদের সচেতনতা দরকার, দ্রুত রোগ নির্ণয় দরকার এবং সঠিক চিকিৎসার দরকার। দ্বিতীয় নম্বর হচ্ছে, মাথা ব্যথা হলেই যে ব্রেন টিউমার সেটা সত্য নয়, তবে দীর্ঘদিনের মাথা ব্যথাকেও অবহেলা করা যাবে না। মাথা ব্যথার সাথে যদি বমি থাকে এবং চোখের দৃষ্টি যদি কমে আসে অথবা ঝাপসা দেখা যায়, এবং এই মাথা ব্যথাটা যদি রাতে ঘুম ভেঙে যায় অথবা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে তীব্র মাথা ব্যথা হয়, তাহলে অতি দ্রুত চিকিৎসকের কাছে আসতে হবে এবং সেটা ব্রেন টিউমারের সাথে রিলেটেড যেসব চিকিৎসক আছেন তাদের কাছেই আসতে হবে। দ্রুত সময়ের মধ্যে রোগটা নির্ণয় করতে হবে। আমাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে এবং অত্যাধুনিক এই জগতে এসে, যেখানে এমআরআই, সিটি স্ক্যান আমাদের ঘরের কাছে চলে এসছে এবং অপারেটিং মাইক্রোস্কোপ সহ নিউরোসার্জিক্যাল যন্ত্রপাতি যতটুকু সম্ভব আমাদের ধারে যখন আসে, এ সময় ব্রেন টিউমারের কারণে একটা রোগী যদি মরে যায় বিনা চিকিৎসায়, সেটা নিউরোসার্জন হিসেবে আমাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়। তো আমি সর্বশেষ যেটা মেসেজ দিতে চাই, আপনারা ব্রেন টিউমার সম্পর্কে সচেতন থাকবেন। ব্রেন টিউমারের যে লক্ষণগুলো আমরা বললাম, সেগুলো যদি আপনার না হোক, অন্তত আপনাদের পরিচিত যারা যদি থাকে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে একদম বিশেষজ্ঞ নিউরোসার্জনের কাছে নিয়ে আসবেন। অন্ততপক্ষে চিকিৎসক না দেখালেও একটা সিটি স্ক্যান অথবা এমআরআই করে নেন। এমআরআইতে যেহেতু কোনো রেডিয়েশন নাই, আপনি যে কোনো সময় করতে পারবেন, এমআরআইটা করে নেন। এবং যদি ব্রেন টিউমার ধরা পড়ে, খুব দ্রুত সময়ের মধ্যে এটা চিকিৎসা করেন। আশা করি যে আমরা অনেকগুলো মানুষকে অকালে পঙ্গুত্ব থেকে বা অকাল মৃত্যু থেকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো বা বাঁচিয়ে নিয়ে আসতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুজন বিশিষ্ট স্বনামধন্য নিউরোসার্জনকে আমাদের অনুষ্ঠানে আজকে আলোচনার সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম ব্রেন টিউমার মানেই জীবন শেষ নয়।
আপনারা সচেতন হন, আপনাদের যে উপসর্গগুলোর ব্যাপারে আলোচনা করা হয়েছে এই উপসর্গগুলোর ব্যাপারে আপনারা সঠিক বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং দীর্ঘসূত্রিতা না করে আপনারা চিকিৎসার দিকে আগান। আপনাদের শরীর এবং মনের সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। আমি ডাক্তার শাফিকা আফরোজ, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, মানসিক রোগ বিভাগ, সাউদার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। ধন্যবাদ সবাইকে।